আচ্ছা, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের গ্রুপ কেমিস্ট্রি লেকচার 5। দেখো, আমরা আগের দিন রিয়াকশান উইথ নাইট্রোজেন করেছিলাম আর কি। তো এখন আমরা পড়ব হ্যালাইডস। ঠিক আছে, আচ্ছা। তো হ্যালাইডস যদি আমরা এখানে পড়ি, তো মেনলি অ্যালকালাইন আর্থ মেটালের হ্যালাইডস বলতে আমরা বলবো যে হ্যালাইডটা হচ্ছে MX2 টাইপ। কেন? কারণ এটাকে যদি ভাঙা হয় তাহলে আমি M2 প্লাস পাবো আর 2X মাইনাস পাবো, যেখানে X হচ্ছে হ্যালাইড আয়ন, X মাইনাস হচ্ছে হ্যালাইড। ওকে, তো MX2 টাইপ অফ আমরা হ্যালাইড পাবো। আচ্ছা ভাই, MX2 টাইপ অফ হ্যালাইড যেগুলো পাবো, যদি আমরা এটা ডাউন দ্য গ্রুপে যাই, হ্যাঁ, ডাউন দি গ্রুপে যাই, তাহলে বলো তো দেখি এই হ্যালাইডগুলোর কোভ্যালেন্সি কি হবে, বা আয়োনিসিটি ডাউন দ্য গ্রুপে বাড়বে না আয়োনিসিটি কমবে ইন দ্য বন্ড? না, আয়নিসিটি বাড়বে। আয়োনিসিটি বাড়বে। ইনক্রিজ করবে ডাউন দ্য গ্রুপে, অর কোভ্যালেন্সি কমবে। কমবে। তো এইটা যদি বলা হয়, তো দেখবে এদের মধ্যে সবচেয়ে বেশি আয়নিককে, কোন হ্যালাইডটা সবচেয়ে বেশি আয়নিক? বেরিয়াম। হ্যাঁ, রেডিয়ামটা আমি যদি ছেড়ে দিই তাহলে বেরিয়াম ক্লোরাইড। হ্যাঁ, তাহলে বেরিয়াম ক্লোরাইড হচ্ছে সবচেয়ে বেশি আয়নিক। তাহলে সবচেয়ে লেস আয়নিককে? বেরিলিয়াম। বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ডাইক্লোরাইড। তো বেরিলিয়াম ডাইক্লোরাইডটা এতটাই লেস আয়নিক, এটাকে বলা হয় পিওরলি কোভ্যালেন্ট কম্পাউন্ড। ঠিক আছে, আর বাকি যারা আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়াম, এরা হচ্ছে সবাই হচ্ছে আয়নিক। এটাই হচ্ছে একমাত্র কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো এরা সবাই আয়নিক এবং ডাউন দ্য গ্রুপে আয়নিসিটি ইনক্রিজ করছে। ক্লিয়ার? তার মানে এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটায় আমার বলার মূল বক্তব্য হচ্ছে এটা, যে বেরিলিয়াম ডাইক্লোরাইড হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। কিন্তু আমরা এতদিন ধরে এই যে 4টে লেকচার আমরা পড়ছি, এতে সব জায়গায় আমরা বলেছি যে গ্রুপ 1 আর গ্রুপ 2 কম্পাউন্ডগুলো সব আয়নিক হয়, কিন্তু একমাত্র বেরিলিয়ামের হ্যালাইডগুলো যেগুলো আছে সেইগুলো হচ্ছে কোভ্যালেন্ট। কারণ বেরিলিয়াম কম্পাউন্ডটা সমস্ত, নট অনলি হ্যালাইড, বেরিলিয়ামের সমস্ত কম্পাউন্ড হচ্ছে কোভ্যালেন্ট। কেন? কারণ বেরিলিয়াম হচ্ছে ছোট এলিমেন্ট, ঠিক কি না?
তো এটা হচ্ছে স্মলেস্ট। স্মলেস্ট, ওকে, এটা হচ্ছে স্মলেস্ট। তো এই স্মলেস্ট হওয়ার জন্য এ কী করে, সবগুলো যা অ্যানায়ন থাকুক না কেন সবগুলোকে পোলারাইজ করে বন্ডের মধ্যে একটা পোলারাইজেশন ঘটায়, ফলে বন্ডটা হয় কোভ্যালেন্ট। আচ্ছা 1 মিনিট ওয়েট কর। হ্যাঁ হ্যালো, হ্যাঁ একটু অনলাইন ক্লাস নিচ্ছি স্যার। আমি আমি হ্যাঁ 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 বলেন। কোথায় আছে? তো কি বলি বলেন তো, ওই যে ওদের যে হেল্পলাইন নাম্বারগুলো কোথাও যোগাযোগ করে পাচ্ছেন না 12/7 সাথে? তো 12/7 হসপিটালে দেখেছেন যোগাযোগ করে? হ্যাঁ ভর্তি করেন। ওই আমার বন্ধু ওই আমিরের আব্বা তো হসপিটালে ভর্তি ছিল মেডিকেল কলেজে। হ্যাঁ তার আগে 12/7 হসপিটালে ছিল, ওখানে তো অক্সিজেন দিচ্ছে, বুঝতে পেরেছেন? এবার সঙ্গে সঙ্গে হবে না হয়তো, এবার আমি মেসেজ দিলাম ও কখন রিপ্লাই দিল এই আর কি। আমার একজনকে জিজ্ঞেস করে দেখি তাহলে, এমনি ওরকম কোনো বেসের আছে বলে জানা নেই, তবে ওই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আছে, আমি দেখি ওখানে মেসেজ দিয়ে দেখি একটা যদি ওরা দিতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা তোমরা একটু 2-3 মিনিট ওয়েট করো, একটা ইমার্জেন্সি আছে আর কি, ওই একটু কোভিডের জন্য আমি একটু একটু এক জায়গায় ফোন করে নিয়ে আমি তোমাকে কথা বলছি, করাচ্ছি। হ্যাঁ বলছি, ও কোথায় আছে এখন? বারাসাতেই? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ আমি বলছিলাম বলছি একটা এমার্জেন্সি আছে, বলছি ওই বারাসাতে একজন আর কি ওর অক্সিজেন লেভেলটা 88 নেমে গিয়েছে, বুঝেছো? তো একটা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা যদি করা যায় সেই জন্য আমাকে ফোন করছে বারবার, রিকোয়েস্ট করছে। তো আমি ওই আমি তো লিঙ্ক পাচ্ছি না তেমন। না না না, এজ বেশি না, মনে হয় 40-42-এর মধ্যেই হবে। আচ্ছা, তোমার কোনো ওখানে বারাসাতের কোনো ইয়ে? না, বাকি কিছু নেই। মোটামুটি ঠিক আছে, তাই তো বললো। 88, হ্যাঁ। হ্যাঁ আছে। আমিরের আব্বা তো মেডিকেলে ভর্তি, ওরও তো এরকম নেমে গেছিলো অক্সিজেন। হ্যাঁ, আমিরকে চেনো তো? হ্যাঁ হ্যাঁ, ওর আব্বা তো হসপিটালে ভর্তি আছে, মেডিকেল কলেজে, যার সাথে ছিল তারপর মেডিকেল কলেজে নেওয়া হয়। হুম হুম, ম্যানেজ করে দেবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো তাহলে এটা হচ্ছে ব্যাপার। এবার আমরা এখান থেকে একটা কোশ্চেন সলভ করি, যে এই প্রপার্টিগুলো থাকলে তার ধরুন কী কী জিনিস হতে পারে আর কি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, এবার কোশ্চেন লেখো। লেখো হ্যালাইডস অফ বেরিলিয়াম fumes in moist air but other alkaline earth metals halides do not. ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা কি হবে বলো? বলছে হ্যালাইডস অফ বেরিলিয়াম fumes in moist air but other alkaline earth metal halides do not. হ্যাঁ, এক্সপ্লেন। এটা কি বলবে? দেখো, আমরা আগের দিন এটা সেই নাইট্রাইড নিয়ে আলোচনা করছিলাম। তো নর্মালি দেখো, বলছে বেরিলিয়ামকে যদি ময়েস্ট এয়ার মানে জলপূর্ণ বাতাস, হ্যাঁ মানে জলীয় বাষ্প আছে এরকম অবস্থায় একে যদি রাখা হয়, তাহলে কি বলছে, ফিউমস তৈরি হবে।
ফিউমস তৈরি হবে। কিন্তু আদার অ্যালকালাইন আর্থ মেটালকে যদি রাখো মানে ময়েস্ট এয়ারে, জলীয় বাষ্পের মধ্যে, তাহলে বলছে কোনো ফিউম তৈরি হবে না। তাহলে কি হবে, কেন হবে ফিউম? আগে বুঝতে হবে ফিউমটা কিসের। হ্যাঁ, সেটা আমাকে দেখতে হবে। দেখো ফিউমটা হচ্ছে, দেখো প্রথমত হচ্ছে BCl2 প্লাস 2H2O BOH হোল 2 প্লাস HCl, এটাই তো হবে, তাই না? তাহলে এই যে বেস, হ্যাঁ দাদা। এই বেসটা কি বেস বলো তো? উইক বেস না স্ট্রং বেস? স্ট্রং বেশি। নো নো নো, ওটা উইক বেস। দেখো এই যে উইক বেস স্ট্রং বেস কি করে চেক করে? ধরো আমি এই জায়গাটায় ইন কন্ট্রাস্ট আমি লিখলাম BaCl2, এই BaCl2 প্লাস 2H2O, এটা যদি করি BaOH হোল 2 প্লাস HCl, এটা হবে তো? এবার দেখো তো, এবার এই বেসিসিটিটা কিসের উপর ডিপেন্ড করে? BaOH বন্ডের লেন্থের উপরে, এই ডিস্টেন্সটার উপরে। তো এই যে BaOH এর ডিস্টেন্স আর BeOH এর ডিস্টেন্স, কোনটা কম? BOH। হ্যাঁ, তাহলে এটা কম, তাহলে এটা স্ট্রঙ্গার, এটা উইকার। Yes. তাহলে উইকার যদি হয় তাহলে ইজিলি OH বার করে দেবে না? হ্যাঁ বন্ড লেন্থ লম্বা হলে সে উইকার, তো তাহলে বন্ড লেন্থ লম্বা BaOH, তাহলে সে হচ্ছে উইকার, তাহলে তোমার এ হচ্ছে সহজে OH ছেড়ে দেবে, তাহলে এটা স্ট্রং বেস। তাহলে এখানে যত মেটাল বড় সাইজের হবে তার হাইড্রক্সাইড, অক্সাইড, এগুলো সব মানে বেসিটি বেশি হবে, তাহলে এটা হচ্ছে স্ট্রং বেস, এটা হচ্ছে উইক বেস। ওকে, আর এই সেলগুলো কি? এই সেলগুলো কি? স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড, এটাও স্ট্রং অ্যাসিড। এবার বলো, আগের দিনে যে আলোচনাটা করছিলাম, কোন হাইড্রোলিসিসটা মোর ফেভারেবল? উইক বেস স্ট্রং অ্যাসিড। উইক বেস স্ট্রং অ্যাসিড। আর স্ট্রং হলে হবে হাইড্রোলিসিস? না, ওটা ব্যাকওয়ার্ড না দাদা, হবে না। তাহলে এটা হাইড্রোলিসিসটা হবে না। না। তাহলে হাইড্রোলিসিস যদি না হয় তাহলে HCl তৈরি হবে? না। আর HCl তাহলে এটাতে তৈরি হবে তো? হ্যাঁ, উপরেরটা হবে। হ্যাঁ, তাহলে এই HClটাই ফিউমস, বুঝতে পেরেছো? তাহলে প্রথম কেসটাতে HCl তৈরি হবে, তাহলে HCl এর ফিউমস আমি পাবো। আর দ্বিতীয়টাতে হাইড্রোলিসিস হবে না, মানে HCl তৈরি হবে না, তাহলে আমার কোনো ফিউমস আসার কোনো প্রশ্নই নেই। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে বেরিলিয়াম একমাত্র কম্পাউন্ড, বেরিলিয়াম ক্লোরাইড, যাকে তুমি ময়েস্ট এয়ারে যদি রাখো তাহলে HCl এর ফিউমস তৈরি করবে। এই ফিউমসটা হচ্ছে HCl এর। কিসের ফিউমস বলে দেয়নি কোশ্চেনে, কিন্তু আদার অ্যালকালাইন আর্থ মেটাল, মানে এর পরে নিচে যারা আছে তারা সাইজে যেহেতু বড়, আমরা একটা লিখলাম BaCl2, তাদের ক্ষেত্রে হাইড্রোলিসিসটা মোর ফেভারেবল নয়, লেস ফেভারেবল, তাহলে HClটা তৈরি হতে চাইবে না, তাহলে HCl এর ফিউমস আমি দেখতে পাবো না। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে উত্তর। এবার আগে প্রথমে লিখে নাও, তারপরে এই ইকুয়েশন দুটো লিখবে, রিয়াকশন দুটো লেখো। BeCl2 হ্যাভিং BeCl2 having BeCl2 having having না, BeCl2 being লেখো, being, having নয়, BeCl2 being, BEING, being a salt of weak base, a salt of weak base salt of weak base
comma BeOH whole 2 comma BeOH whole 2 and a strong acid HCl and a strong acid HCl. And a strong acid HCl undergoes hydrolysis by water to form HCl which fumes in air full stop. BaCl2 on the other hand comma being a salt of a strong base comma BaOH whole 2 and strong acid being a salt of strong base comma BaOH whole 2 and a strong acid HCl does not undergo hydrolysis by water to form HCl. To form HCl and hence does not fume in air বলে নিচের ইকুয়েশন রিঅ্যাকশনটা লিখে নাও। ঠিক আছে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি স্যার ফোন করেছিল আমাকে। হ্যালো, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ বলছি যে ওই ফারুক ফারুক না কার নাম বললো একজন, হ্যাঁ ওই মনে হয় অক্সিজেন লেভেলটা কম, ওই অক্সিজেনের জন্য আমাকে বলছিল। তো আমি আহ, কয়েকটা নাম্বার দিয়েছি আপনার হোয়াটসঅ্যাপে, হ্যাঁ বারাসাতের, তো ওই বারাসাত, হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 বারাসাতের দুটো নাম্বার আছে দেখবেন, ওই বারাসাত আছে মধ্যমগ্রাম আছে, একটু ফোন করে ইনকোয়ারি করেন যে ওখানে ওদের ওদের অ্যাভেলেবেল আছে নাকি। না না আমি 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 একটা দিয়েছি, দেখেন এটা চেক করে দেখেন। হ্যাঁ 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 দুটো 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 বারাসাতের আছে দুটো। হ্যাঁ লিখেছো? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা পরে কোশ্চেন লেখো। aqueous BeCl2 solution is acidic while that of CaCl2 is neutral. Explain. এটা করো দেখি। একই রকম ভাবে aqueous solution, হ্যাঁ দাদা, BeCl2 এর হাইড্রোলিসিস হবে এবং HCl তৈরি করবে, যার ফলে অ্যাসিডিক হয়ে যাবে। কিন্তু CaCl2 তো হাইড্রোলিসিসই হবে না, কারণ ওটা স্ট্রং বেস এবং স্ট্রং অ্যাসিড তৈরি করার জন্য, তার জন্য ওটা হচ্ছে আচ্ছা আচ্ছা নিউট্রাল থাকবে। হ্যাঁ স্যার। আচ্ছা বলছি ওনার এজ কত? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এমনি কোনো শ্বাসকষ্ট ছাড়া আর কিছু প্রবলেম আছে? হুম 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 বারাসাত হসপিটালে, বারাসাত হসপিটাল ডিলে করছে প্রচণ্ড। হুম ও, তো ওই দুটো নাম্বার দিয়েছি দেখুন যে ওখানে একটু ফোন করে আমাকে একজন দিল, তো ওটাতে একটু দেখুন তো ওখানে পাওয়া যায় কি না। ওই ম্যাডামের হোয়াটসঅ্যাপে দিয়েছি। ঠিক আছে বলো। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা
আচ্ছা এই সরি, এটা হচ্ছে বি, উইক বেস, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। আর CaCl2, ঠিক আছে? তো এইটা না HCl উইক অ্যাসিড লিখেছেন কেন? স্ট্রং, সরি 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 সরি, আসলে মানে আমার মাথাটা কাজ করছে না আর কি, এদিকে ফোন আসছে। হ্যাঁ, তো দেখো এখানে টোটালি দেখো এটা 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 হাইড্রোলিসিস করলে উইক বেস স্ট্রং অ্যাসিড, তাহলে উইক বেস আর স্ট্রং অ্যাসিড নিলে আলটিমেটলি কী পাবো আমি? যদি একটা উইক বেস আর স্ট্রং অ্যাসিড মেশানো হয় তাহলে আলটিমেটলি আমি কী পাবো? এই সলিউশনটার পিএইচ কি অ্যাসিডিক হবে না বেসিক হবে? অ্যাসিডিক হবে, কারণ স্ট্রং অ্যাসিড যে সে বেশি পরিমাণে H+ তৈরি করবে, কিন্তু উইক বেস যে সে অতটা OH- তৈরি করবে না, তাহলে আলটিমেটলি সলিউশনে H+ আধিক্য ঘটবে, তাহলে এটা অ্যাসিডিক হবে। আর এটার ক্ষেত্রে দেখো এটাও স্ট্রং এটাও স্ট্রং, তাহলে এ যতটা OH তৈরি করবে এটা ততটাই H+ তৈরি করবে, তাহলে আলটিমেটলি এটা কি তৈরি করবে? নিউট্রাল। 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 ওকে, ঠিক আছে, তাহলে এবার এই উত্তরটা লেখো। লেখো when BeCl2 is hydrolyzed with water। হ্যাঁ, তুই কোথায় আছিস? আচ্ছা বলছি, মেডিকেল কলেজে কি বেড ফাঁকা আছে? ওই শরীফ স্যারের এক রিলেটিভ, ওই 44 এজ, হ্যাঁ, তো এখানে ওই একই রকম তোদের মতোই বারাসাতে টেস্ট করিয়েছে, এখন রিপোর্ট আসেনি, তো এখন আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে 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 নিয়ে যেতে বলবো। তারপর ওরা টেস্ট করে ওরা তারপরে হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই বলি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভালো আছে এখন? কত অক্সিজেন লেভেল কত? বাহ, ভালো খবর, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক, আচ্ছা, হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে বলে দিই, ঠিক আছে, হুম 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 হুম। আচ্ছা লেখো when BeCl2 is hydrolyzed with water it forms weak base BaOH whole 2 দা কথা কেটে কেটে যাচ্ছে। শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছ? দা কেটে কেটে আসছে। দা কথা কিছু শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার ঠিক আছে। When BaCl2 is hydrolyzed with water it forms weak base when BeCl2 is hydrolyzed with water it forms weak base
BeOH whole 2, BeOH whole 2 and strong acid HCl, and strong acid HCl, full stop. And that is why the overall solution become, and that is why আবার এক মিনিট ধরো একটু। হ্যাঁ স্যার, আচ্ছা আমি ওই আমিদের সঙ্গে কথা বললাম এখন। হ্যাঁ, ও মেডিকেল কলেজে আছে, ওর আব্বা তো ওখানেই ভর্তি, ভালো আছে এখন। তো ও সাজেস্ট করছে যে একদম কোথাও না, বাড়িতে না রেখে একদম ডাইরেক্ট মেডিকেল কলেজে নিয়ে চলে আসতে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ওখানে আপনার নিয়ে গেলে প্রথমে অবজারভেশনে রাখবে অক্সিজেন দিয়ে, এবার অবজারভেশনে রেখে ওরা টেস্ট করবে। এবার টেস্ট ওরা রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, বেশিক্ষণ নেয় মানে টেস্টের রিপোর্ট যেই চলে আসবে সঙ্গে সঙ্গে ওরা অ্যাডমিশন নিয়ে নেবে। আর তার আগ পর্যন্ত ওরা অবজারভেশনেই রাখবে অক্সিজেন টক্সিজেন দিয়ে। তো বলছে একদম, ও বলছে একদম সবচেয়ে ভালো হয় কোথাও না নিয়ে গিয়ে মেডিকেল কলেজে নিয়ে চলে আসা। বলে এখানে ট্রিটমেন্ট খুব ভালো হচ্ছে, ওর আব্বা তো ভালোই আছে, বলছে এখন অক্সিজেন দিচ্ছে না এবং হেঁটে বেড়াচ্ছে, সব কিছু ঠিকঠাকই আছে। হ্যাঁ একদম ওইটা সবচেয়ে বেস্ট হবে। লেখো, দ্যাট ইজ হোয়াই দি ওভারঅল সলিউশন বিকাম অ্যাসিডিক, due to higher availability of H plus ion concentration, লিখেছো? শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ, আর আজকে একটু প্রবলেম হচ্ছে আর কি। হ্যাঁ, কি করার নেই। দাদা একবার বলবে বিকামের পর? become acidic, overall solution become acidic due to higher availability of H plus ion concentration. Due to higher availability of H plus ion concentration. Para change. Lekho, but when CaCl2 is hydrolyzed, but when CaCl2 is hydrolyzed then it gives strong base CaOH whole 2, then it gives strong base CaOH whole 2 and strong acid HCl. Strong base CaOH whole 2 and strong acid HCl. Gives strong base CaOH whole 2 and strong acid HCl. And due to presence of their strong electrolytes, ব্র্যাকেটের মধ্যে লেখো strong base CaOH whole 2 and strong acid HCl. Strong base CaOH whole 2 and strong acid HCl. The solution became neutral. লিখতে পেরেছো? The solution become neutral. Okay. এরপরে
আমাদের স্পেশাল কম্পাউন্ড কিছু দেখবে সিলেবাসে আছে, তার মধ্যে আমাদের ওই হ্যালাইডের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে BeCl2। এই BeCl2-র একটা কোশ্চেন এখান দিয়ে আসে, আমরা একটু এটা ডিসকাস করে নিই। দেখো BeCl2 যেহেতু এটা স্পেশাল, আচ্ছা প্রথমত হচ্ছে BeCl2 আয়নিক না কোভ্যালেন্ট? কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট, পিওরলি কোভ্যালেন্ট। পিওরলি কোভ্যালেন্ট। তো এই একমাত্র হ্যালাইড আছে যেটা পিওরলি কোভ্যালেন্ট। তো কোভ্যালেন্ট যারা করে তারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে না। তো এই BeCl2 এ কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। এবার এর যে কোভ্যালেন্ট বন্ডটা যেটা হয় সেটা হচ্ছে এর যে স্ট্রাকচার, যদি এখান থেকে মেনলি আসে স্ট্রাকচার, এর স্ট্রাকচার যেটা হয় সেটা দুই রকমের স্ট্রাকচার তৈরি করে বেরিলিয়াম ক্লোরাইড। একটা হচ্ছে সলিড ফেজে একরকম, আর একটা গ্যাসিয়াস ভেপার ফেজে একরকম। ঠিক আছে, বলছে ইন সলিড ফেজ বলছে, দাদা ভয় যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও তাহলে চেঞ্জ করে নিই। হয়েছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা ঠিক আছে। হ্যাঁ দেখো ইন সলিড ফেজে একরকম স্ট্রাকচার হয় আর ভেপার ফেজে একরকম স্ট্রাকচার হয়। তো বলছে যখন সলিড ফেজ হবে তখন তো মানে সলিড ফেজ মানে কি, তার ডেন্সিটিটা অনেক বেশি, মানে খুব কাছাকাছি তারা আছে। তো সলিড ফেজের স্ট্রাকচার হচ্ছে এদের পলিমারিক। তো পলিমারিকটা কীরকম পলিমারিক? দেখো আগে আমি ডিসকাস করি। আচ্ছা ঠিক আছে, সলিড ফেজ, এদের সলিড ফেজে এরা হচ্ছে পলিমারিক এইরকম। এদের স্ট্রাকচারটা হচ্ছে এই রকম হয়, পলিমারিক। আর যখন ভেপার ফেজে হয় তখন তার স্ট্রাকচারটা বলছে জাস্ট ডাইমার। আচ্ছা এবার প্রথমে যেটা তোমার কাছে জিজ্ঞাসা থাকবে আমার, যে ভেপার ফেজে এই ডাইমারাইজ কেন করলো, এটা বলতে পারবে কেউ? এরা প্রথমে বলো যে এরা এরা না, এইটাকে বলো যে প্রথমে এটা ডাইমারাইজ বা পলিমারাইজ কেন করে। এই ডাইমারাইজ কেন করলো? এরা তো অ্যাকচুয়ালি এদের স্ট্রাকচারটা হচ্ছে এইটা, তাই না? লিনিয়ার 180 ডিগ্রি। হ্যাঁ বলছি এইভাবে তো থাকার কথা, কিন্তু বলছে ভেপার ফেজে এইভাবে থাকে আর সলিড ফেজে এইভাবে। এই যে পলিমারিক টেন্ডেন্সি, এটা কেন পলিমারাইজ করতে চাই কেন? অক্টেট ফুলফিল করার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, অক্টেট ফুল করার অক্টেট ফুলফিল করে। এই যে BeCl2 আমরা কেমিক্যাল বন্ডিং যখন পড়েছিলাম তখন এই বেরিলিয়াম, এটা তো sp হাইব্রিডাইজড আছে। আচ্ছা এই বেরিলিয়ামটা কত স্টেটে আছে, কত ইলেকট্রন স্টেটে আছে? হ্যাঁ বেরিলিয়াম কত?
টোটাল মানে যখন একটা থাকছে তখন 6টা ইলেকট্রন সিস্টেম থাকছে, মানে BeCl2 হলে। হ্যাঁ, তাহলে সিএল হচ্ছে তোমার 2s2 2p5। ওকে, তাহলে এখানে যখন এদের বন্ড হচ্ছে তখন বেরিলিয়াম, দেখো এখানে একটা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন পাচ্ছে, তার মানে বেরিলিয়াম অ্যাকচুয়ালি তার নিজের ছিল দুটো, আর দুটো ক্লোরাইড থেকে দুটো পাচ্ছে, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি এই বেরিলিয়ামটা কত স্টেটে আছে? কোয়ার্টেট না, 4 ইলেকট্রন না ভ্যালেন্সে? হ্যাঁ দাদা হ্যাঁ। তাহলে 4 ইলেকট্রন, তাহলে তো এর এর অক্টেট ফুলফিল নেই, লেস দ্যান অক্টেট, তাহলে তো আনস্টেবল। তাহলে এর অক্টেট ফুলফিল করতে গেলে আরো কটা ইলেকট্রন চাই? আরো 4টে, তো আরো দুটো চাই। 4টে। আর তাহলে 4টে কি করে চাই বলছে? এই দেখো BeCl এর Cl2 তে প্রত্যেকটা Cl এ 3টে করে লোন পেয়ার আছে না? তো বলছে এই যে, হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখো এই জায়গাটা যদি আমি এরকম ভাবে দেখাই, এইভাবে যদি দেখাই, তাহলে দেখো এই তো এই 3টে, বলছে এর মধ্যে একটা লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন একে দিল। হ্যাঁ, আবার দেখো এর এই যে এর মধ্যে এর দুটো ইলেকট্রন এখানে দিল। তাহলে দেখো এইটা হওয়ার দরুন সে এখন বেরিলিয়ামের সেন্টারে এখন কটা ইলেকট্রন হলো? কটা ইলেকট্রন হলো? আগে 4টে ছিল, এটা হওয়ার দরুন কটা হলো? 6টা হলো। 6টা হলো। তাহলে আগের থেকে স্টেবিলিটি বাড়লো না কমলো? বাড়লো। তো ওই জন্য এদের যেহেতু এরা লেস দ্যান অক্টেট শো করে, তাই জন্য এদের একটা পলিমারাইজ, এরকম একটা পলিমারাইজ করার টেন্ডেন্সি থাকে, ডাইমারাইজ করার টেন্ডেন্সি থাকে। এইবার যখন দেখো এটাকে, এটা যখন ভেপার স্টেট, ভেপার ফেজ মানে ডেনসিটি খুব কম, দূরে দূরে আছে BeCl2 গুলো, তাহলে BeCl2 যদি দূরে দূরে থাকে তাহলে এরা ওই খুব বেশি পলিমারাইজ করতে পারে না, এরা ডাইমারাইজ করতে পারে। কিন্তু যখন তুমি একে সলিড স্টেটে নিয়ে যাবে, সলিড স্টেটে যেহেতু প্রচুর পরিমাণে BeCl2 কাছাকাছি রয়েছে, ডেনসিটি খুব বেশি, তাই জন্য এই BeCl2 গুলো আবার ফার্দার তোমার পলিমারাইজ করতে থাকে। তো ফার্দার যদি পলিমারাইজ করতে থাকে, দেখো একটা বেরিলিয়ামের দেখো এখন এই যে সলিড স্টেটে যেটা হয়েছে, এই বেরিলিয়ামটা এখন কত স্টেটে আছে? কোয়ার্টার। না, কত স্টেটে আছে দেখো, এই BeCl ছিল, এবার এখানে আরও দুটো Cl ঢুকেছে, এখানে কটা Cl ঢুকেছে? একটা বেরিলিয়ামের চারিদিকে কটা Cl আছে ভেপার ফেজে? 3টে। এখানে কটা? 3টে। এখানে কটা? 4টে। দাদা। তাহলে এখানে আরো 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 একটা বেড়ে গেল তো, তাহলে এখানে কত ইলেকট্রন হয়ে গেল? 8 ইলেকট্রন। 8 ইলেকট্রন। তো এই জন্য এদের একটা স্ট্রং টেন্ডেন্সি থাকে পলিমারাইজ করার, ঠিক আছে? স্যার আরেকবার রিপিট করবেন? সাউন্ড অফ করো একজন। হ্যাঁ, বলছি যে এইখানে কত ইলেকট্রন তুমি দেখলে? এখানে এখানে কটা ইলেকট্রন হয়েছে? 6 তো, কারণ এই যে লোন পেয়ারটা দিয়েছে। এবার এরকম দেখো এখানে এরকম একজন দিয়েছে, আর এই পলিমারাইজ যখন হচ্ছে দেখো, পলিমারাইজে দুজন আরও একজন বেড়ে গেল, টোটাল 4জন হয়ে গেল। এখানে 3জন ছিল, 4জন হয়ে গেল, তাহলে 6টা হলো। এখানে আরও একজন যদি বেড়ে যায় তাহলে 8টা হবে না? এই যে হলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 8টা হয়ে গেল। তো BeCl2 তে 4টে ছিল, এই যে BeCl2 এটাতে 4টে ছিল, এইটুকুতে ছিল 4 ইলেকট্রন সিস্টেম। এখানে দুটো লোন পেয়ার দিল, এ দুটো লোন পেয়ার দিল, তাহলে আরও 4টে চলে এলো, তাহলে 8 ইলেকট্রন সিস্টেম হয়ে গেল। তো বেরিলিয়াম ক্লোরাইড সবসময় সলিড ফেজে ওরা এইরকমভাবে পলিমারাইজ করতে চায়, আর ভেপার ফেজে সে হচ্ছে এরকম ডাইমারাইজ করতে পারে, তার বেশি করতে পারে না, কারণ এখানে বেরিলিয়াম সংখ্যাটা কম আছে। আর যদি খুব হাই টেম্পারেচার করো, ভেপার থেকেও আরও টেম্পারেচার যদি করো, মানে গ্রেটার দ্যান 75 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটা একদম মনোমার হয়ে যায়। তার মানে এর স্ট্রাকচারগুলো
তুমি যদি সলিড ফেজে নাও তাহলে পলিমারাইজ, যদি ভেপার ফেজে নাও তাহলে ডাইমার, আর যদি 750 ডিগ্রি টেম্পারেচারের উপরে নাও তাহলে বলছে মনোমার। বোঝা গেল? তো এখান থেকে একটা পেপারে কোশ্চেন এসছে, তো আমরা আগে উত্তরটা লিখে নিই। লেখো, ছবি দেখেছ? এঁকে নাও, এঁকে নাও। লেখো, লেখো in solid state BeCl2 exists as polymeric chain form where the hybridization of each beryllium atom is sp3, full stop. Here beryllium atom is 4 coordinated. Full stop. প্যারা চেঞ্জ করে লেখো, in vapor phase chloride exists as বা এটা হলো বেরিলিয়াম ক্লোরাইড। ইন ভেপার ফেজ বেরিলিয়াম ক্লোরাইড exists as a dimer with sp2 hybridization of beryllium. Here full stop দিয়ে লেখো, here beryllium atom is 3 coordinated. Here beryllium atom is 3 coordinated. Here beryllium atom is 3 coordinated. প্যারা চেঞ্জ করে লেখো, the dissociation of dimer into monomer is complete the dissociation of dimer into monomer is complete না কি বললাম,
Dissociation of The dissociation dimer into monomer is completed at temperature higher than 750 degrees Celsius, higher than 750 degrees Celsius, higher than 75 degree 750 degree Celsius, 750 degree Celsius, full stop. At 560 degree Celsius, comma, the vapors contain বলছি একটুখানি এই লাইনটা আরেকবার বলো, কোন লাইনটা বলো? যে 750 ডিগ্রি সেন্টিগ্রেড এর পরে হ্যাঁ, ফুল স্টপ দিয়ে at 560 ডিগ্রি সেলসিয়াস, 560 ডিগ্রি সেলসিয়াস, কমা, the vapors contain 20% dimeric molecules, 20% dimeric molecules and 80% monomer, 20% dimeric molecules and 80% monomer, full stop. In monomeric form BeCl2 vapor, in monomeric form BeCl2 vapor is linear with sp hybridization, full stop. Beryllium has coordination number 2. Beryllium has, full stop there, beryllium has coordination number 2. বলছে এইখানে বেরিলিয়াম গুলো হচ্ছে sp3, এইখানে বেরিলিয়াম হচ্ছে sp2 আর এইখানে বেরিলিয়াম হচ্ছে sp. হয়েছে, লিখেছো? হ্যাঁ দাদা। তাহলে একটা কোশ্চেন লেখো, সিইউ 2013, देखो, why do BeCl2 gas and BeCl2 solid show special structural features? Special structural features. ঠিক আছে, স্পেশাল স্ট্রাকচারাল ফিচার্স।
লিখেছো? ওকে, তাহলে এটা হলো, তাহলে এটা পারা যাবে তো? পুরোটা লিখতে হবে। এটা গ্যাসিয়াস, যেটা ভেপার স্টেটে বলা হয়েছে, আর এটা সলিড স্টেটে, দুজনের স্ট্রাকচার যে আলাদা, হ্যাঁ, সেই স্ট্রাকচারটা নিয়ে ডিসকাস করতে বলেছে। তো এই পুরোটা লিখবে। আচ্ছা, আচ্ছা, এরপরে একটা কোশ্চেন লেখো, সেটা হচ্ছে দেখো WBSU 2011, WBSU 2011 বলছে MgO has higher melting point than NAF. Explain. এটা 2 নম্বরের কোশ্চেন। কি হবে, কি করে ব্যাখ্যা করবে বলো? কোভ্যালেন্সি হলে হয়ে যাবে, কোভ্যালেন্ট। মেল্টিং পয়েন্ট কখন বেশি হবে? ল্যাটিস যত কম্প্যাক্ট হবে তত তো। হ্যাঁ দাদা। তো ল্যাটিস কম্প্যাক্ট মানে কি? ল্যাটিস এনার্জি কি? ল্যাটিস এনার্জি কি হবে? ল্যাটিস কম্প্যাক্ট মানে ল্যাটিস এনার্জি কি হবে? বেশি হবে। বেশি হবে। সিঙ্গেল সাইজের উপর। হ্যাঁ, সাইজ চার্জ দুটো দিয়েই বলতে হবে। দেখো আমরা জিনিসটা ব্যাখ্যা করি। দেখো we know lattice energy UL is proportional to কি বলো তো? সাইজ আর চার্জের সঙ্গে কিরকম সম্পর্কযুক্ত? ওই তো চার্জের সঙ্গে সমানুপাতিক, সাইজের সঙ্গে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে z প্লাস z মাইনাস, মানে z স্কোয়ার ডিভাইড বাই R0 ইন্টারনিউক্লিয়ার সেপারেশন, এটা তো। তাহলে যেখানে হচ্ছে R0 হচ্ছে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন, মানে দুটো নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব, আর z হচ্ছে চার্জ অফ দ্য করসপন্ডিং আয়ন। চার্জ অফ দি করসপন্ডিং আয়ন। এবার দেখো, যত চার্জ বাড়বে তত ল্যাটিস এনার্জি বাড়বে, আর ল্যাটিস এনার্জি যত বাড়বে কম্প্যাক্টনেস তত বাড়বে, আর কম্প্যাক্টনেস যত বাড়বে মেল্টিং পয়েন্ট তত বাড়বে। R0 ইন্টারনিউক্লিয়ার সেপারেশন মানে আয়নের সাইজ যত ছোট হবে তত ল্যাটিস এনার্জি বাড়বে, ল্যাটিস এনার্জি বাড়লে মেল্টিং পয়েন্ট বাড়বে, ঠিক তো? তাহলে এবার দেখো, ফর MgO বা ইন কেস অফ MgO, কি আছে দেখো, Mg2 প্লাস আর O2 মাইনাস, তাহলে জেড প্লাসটা হচ্ছে 2, জেড মাইনাসটা হচ্ছে 2,
তাই তো? আচ্ছা, এবার ইন কেস অফ NaF, সেখানে Na প্লাস আর F মাইনাস। Na প্লাস জেড প্লাস কত 1, জেড মাইনাস সেটাও 1, তাহলে এখানে জেড স্কোয়ারটা কত 2, সরি 1, জেড স্কোয়ার হচ্ছে 1, এখানে জেড স্কোয়ার কত 4, 2 ইন্টু 2। আচ্ছা, এবার দেখো MgO আর NF, R0 of MgO আর R0 of NF কে বড় আর কে ছোট? এমজিও বড়। হ্যাঁ, দেখো এনএ তো সাইজে বড়, এনএ সাইজে বড় কি এনএ প্লাস এনএ আর Mg2 প্লাস, তো এনএ সাইজে বড়। এবার ডেটা যেটা বলে সেটা হচ্ছে সবসময় এইটা হচ্ছে সাইজে বড় NF। হ্যাঁ, এবার এটা যদি হয় তাহলে দেখো NF এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমাদের, সাইজটা বড় চার্জটা কম, ঠিক আছে। আর MgOর ক্ষেত্রে কি দেখাচ্ছে, সাইজটা ছোট, R0টা ছোট আর জেড স্কোয়ার বেশি, তাহলে ল্যাটিস এনার্জি কার বেশি হবে? MgO বেশি হবে। MgO বেশি হবে, তাহলে MgO ল্যাটিস UL ফর MgO মাস্ট বি গ্রেটার দ্যান UL ফর NF, হবে না? কারণ আমি ল্যাটিস এনার্জিতে দেখতেই পাচ্ছি যত জেড স্কোয়ার বেশি হবে আর যত ছোট হবে তত ল্যাটিস এনার্জি বেশি হবে। তো এর ক্ষেত্রে MgOর ক্ষেত্রে ল্যাটিস এনার্জি বেশি হবে কারণ জেডও বেশি আর কম, ঠিক আছে। তাহলে ল্যাটিস এনার্জি বেশি, তাহলে কম্প্যাক্টনেস সেটা হচ্ছে MgOর বেশি হবে, গ্রেটার দ্যান NAF হবে। তাহলে মেল্টিং পয়েন্ট এটাই হবে। হয়েছে? হ্যাঁ, তাহলে লিখে নাও, লিখে এবারে উত্তর লেখো। লেখো in case of MgO, it has higher Z star value, Z square value, higher Z square value and lower R0 value, comma, which results higher value of lattice energy of their corresponding crystal
তো এই লাইনটা আরেকবার বলো। হুইচ রেজাল্টস হায়ার, কোথায় আটকালো বলো? হায়ার ভ্যালু অফ ল্যাটিস এনার্জি, higher value of lattice energy of their corresponding crystal, comma, but for NAF its corresponding Z star value is low but R0 value is high, R0 value is high compared to MgO, that Z star value পড়ে but square value. Z square, but for NAF its corresponding Z square value is low but R0 value is high compared to MgO. Compared to MgO, and as a result of that it contains lower lattice energy value, বা lower lattice energy than that of MgO. Full stop. প্যারা চেঞ্জ করে লেখো, hence due to higher lattice energy of MgO, higher lattice energy of MgO it is more ionic which results higher melting point, than NAF. Higher melting point than NAF. Higher melting point than NAF. হয়েছে? হ্যাঁ দাদা। আচ্ছা, আমাদের লাস্ট টপিক গ্রুপ 2 এর, সেটা হচ্ছে কমপ্লেক্সিং পাওয়ার, যেটা আগের গ্রুপেও আমরা ডিসকাস করেছি।
কমপ্লেক্সিং পাওয়ার। আচ্ছা, কমপ্লেক্সিং পাওয়ারটা আগে তো আমরা ডিসকাস করে ফেলেছি, সুতরাং বেশি বলারও দরকার হবে না। বলো দেখি কিভাবে ডিপেন্ডেন্ট কমপ্লেক্সিং পাওয়ারটা মেটালের সঙ্গে? এই তো সাইজ দেখতে হয়, সাইজ, তারপর হচ্ছে মানে লো চার্জ ডেনসিটি হয়ে যায়, তারপর তার জন্য কমপ্লেক্স ফর্মেশন টেন্ডেন্সিটাও ডিক্রিজ করে। চার্জ ডেনসিটি ইকুয়াল টু চার্জ বাই রেডিয়াস। হ্যাঁ, এবার চার্জ ডেনসিটি যত বাড়বে, বা আমি যদি এইভাবে বলি, রেডিয়াস যত কমবে और চার্জ যত বাড়বে, দ্যাট মিন্স চার্জ ডেনসিটি তত বাড়বে, আর চার্জ ডেনসিটি যত বাড়বে তত পোলারাইজিং পাওয়ার কি হবে? বাড়বে। আর পোলারাইজিং পাওয়ার যত বাড়বে তত বেশি পরিমাণে লিগ্যান্ডকে অ্যাট্রাক্ট করবে, তার মানে কমপ্লেক্সিং পাওয়ার বেড়ে যাবে, কমপ্লেক্সিং পাওয়ার ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে কমপ্লেক্সিং পাওয়ার বা কমপ্লেক্সিং টেন্ডেন্সি যাই বলো অফ গ্রুপ 2 মেটাল আয়ন্স কি হবে? অর্ডারটা কি হবে? সবচেয়ে কম কমপ্লেক্স কে করবে, বেশি কে করবে? চার্জ গ্রুপ 2 এর চার্জ সবার সেম 2+, তাহলে এটা দিয়ে আমার হবে না, কম্পেয়ার হবে না, কম্পেয়ার হবে সাইজ দিয়ে। তাহলে বেরিলিয়াম যত ছোট হবে তত বলছে কমপ্লেক্সিং পাওয়ার বেশি হবে, তাহলে বেরিলিয়াম সবচেয়ে বেশি, বেরিলিয়াম 2+, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এটা হবে তো? তাহলে এইটা অর্ডার। ঠিক আছে, ঠিক আছে না? সন্দেহ আছে কারোর? না ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার এখান থেকে একটা কোশ্চেন আসে স্বাভাবিকভাবে আগের গ্রুপের মতোই। এটা WBSU 2010, লেখো এক্সপ্লেন হোয়াই complex forming ability of group 2 metal ions varies as beryllium 2+, magnesium 2+, calcium 2+, strontium 2+, barium 2+। এটা 2 নম্বরের একটা কোশ্চেন এসছে, তাহলে অ্যান্সার পারা যাবে তো এটার? হ্যাঁ হ্যাঁ দাদা হবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আর একটা স্পেশাল বেরিলিয়াম ক্লোরাইডের মতো আর একটা স্পেশাল কম্পাউন্ড, তাহলে এখানে স্পেশাল কম্পাউন্ড আলোচনা করবো আর একটা, সেটা হচ্ছে দেখো এখানকে আমি যেটা পেলাম সেটা হচ্ছে বেরিলিয়াম হচ্ছে সবচেয়ে বেশি এদের মধ্যে কমপ্লেক্স করে, বাকিরা অতটা করতে চায় না। সে আগের যেমন লিথিয়াম করতে চায়, বাকিরা করতে চায় না, ওই রকম। তো বেরিলিয়ামের একটা স্পেশাল কম্পাউন্ড আছে যেটাকে বলা হয় বেরিলিয়ামের একটা কমপ্লেক্স, সেটা নিয়ে কোশ্চেন আসে আর কি।
সেটার নাম হচ্ছে বেসিক বেরিলিয়াম অ্যাসিটেট। বেসিক বেরিলিয়াম অ্যাসিটেট, এটা হচ্ছে একটা বেরিলিয়ামের কমপ্লেক্স। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন, একটাই কোশ্চেন আসে, সেটা হচ্ছে রাইট ডাউন দি স্ট্রাকচার অফ বেসিক বেরিলিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, এটা একটা 2 নম্বরের কোশ্চেন আসে, তো সেইটা আমরা একটু ডিসকাস করব। লেখো, এখান থেকে একটু ডিসকাস করে নিয়ে এটা নিয়ে লেখো, এ ভেরি ইন্টারেস্টিং কমপ্লেক্স অফ বেরিলিয়াম, এ ভেরি ইন্টারেস্টিং কমপ্লেক্স অফ বেরিলিয়াম is basic beryllium acetate. A very interesting complex of beryllium is basic beryllium acetate. Basic beryllium acetate, যার ফর্মুলা হচ্ছে B4O OOCCH3 whole 6। এইটা হচ্ছে বেসিক বেরিলিয়াম অ্যাসিটেটের ফর্মুলা। ঠিক আছে, লিখেছো? লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, দিস ইজ অবটেন্ড বাই this is obtained by refluxing beryllium carbonate or hydroxide with acetic acid, beryllium carbonate or hydroxide with acetic acid। or দেখো প্রিপারেশন দুটো, এটা অথবা এটা, মানে দুটো নিলেই হবে, যে কোনো একটা কার্বনেট দিয়েও করতে পারো, হাইড্রোক্সাইড দিয়েও করতে পারো। হয়েছে? না স্যার, একটু দাঁড়ান। হ্যাঁ,
সেভ হয়ে গেছে। লেখো প্যারাচেঞ্জ। এবার নিচে লেখো ইন দিস কমপ্লেক্স the central atom oxygen is surrounded by 4 beryllium atoms located at the corners. 4 beryllium atoms located at the corners of a tetrahedron comma with 6 acetate groups arranged টেট্রাহেড্রনের কথা বললে tetrahedron with 6 acetate groups arranged along the 6 edges EDGES edge corner six edges of the tetrahedron full stop. The compound has interlocking 6-membered rings. The compound has interlocking 6-membered rings. The compound has interlocking 6-membered rings satisfying the tetrahedral bond angle of beryllium atoms of 4 beryllium atoms full stop. Here the 4 beryllium atoms also tetrahedrali coordinated the 4 beryllium atoms are also tetrahedrali coordinated. Here the 4 beryllium atoms are also tetrahedrali coordinated to 4 oxygen full stop. 3 of these 3 of these 4 oxygens come to form the carboxylate come to form naram lekho 3 of these 4 oxygen atoms are from carboxylate groups and fourth oxygen atom is central oxygen
and the fourth oxygen atom is central unique oxygen. Central unique oxygen. Central unique oxygen. ঠিক আছে, দেখো এবার ছবিটা আঁকতে হবে। প্রথমে বলছে অক্সিজেন হচ্ছে টেট্রাহেড্রালি সারাউন্ডেড, টেট্রাহেড্রালি সারাউন্ডেড। আচ্ছা, কার দ্বারা সারাউন্ডেড? বলছে বেরিলিয়াম দ্বারা। ওকে, তাহলে এইটা হচ্ছে প্রথমে হচ্ছে টেট্রাহেড্রালি সারাউন্ডেড। ঠিক আছে, এবার বলছে প্রত্যেকটা বেরিলিয়ামের সঙ্গে বলছে অ্যাসিটেট গ্রুপ আছে, সেগুলো কীরকম করে? প্রত্যেকটা বেরিলিয়াম 3টে করে অ্যাসিটেট গ্রুপের সঙ্গে লিঙ্কড। হয়েছে? এই হচ্ছে স্ট্রাকচার অফ বেসিক বেরিলিয়াম অ্যাসিটেট। এঁকে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবার রাখা হয়েছে? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের গ্রুপ 2, তাহলে শেষ হয়ে গেল। আচ্ছা, এর স্টাডি মেটেরিয়ালটা আমি দিয়ে দিচ্ছি একটু পরেই।
এরপরে আমাদের যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে গ্রুপ 13, মানে আমরা এবার এস ব্লক আমাদের হয়ে গেল। আচ্ছা, এস ব্লকের পরে আমরা এবার পি ব্লকে যেতে হবে, ঠিক আছে? এবার পি ব্লকের প্রপার্টিগুলো আবার চেঞ্জ হয়ে যাবে সমস্ত কিছু, তো সেটা আবার ডিসকাশনের মধ্যে দিয়ে করতে হবে। এবার এরপরে যে গ্রুপগুলো আছে না, সেই গ্রুপগুলো প্রত্যেকটাই হচ্ছে একটু লেন্দি, মানে কোশ্চেন সংখ্যাগুলো বেশি। মানে এই গ্রুপ 1 গ্রুপ 2তে যা পড়লে তার থেকে ওখানে কোশ্চেন সংখ্যাটা অনেকটাই বেশি। গ্রুপ 1 গ্রুপ 2তে খুব বেশি কোশ্চেন আসে না, অল্প অল্প 2 নম্বর ম্যাক্সিমাম 3 নম্বর আসবে। আর ওইগুলো গ্রুপগুলো থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে অনেক অনেক বেশি আসে। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্রুপগুলো হচ্ছে গ্রুপ 13, 14, 15 আর 16। এই 4টে গ্রুপ ভীষণভাবে ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে এবং সব কোশ্চেনগুলোই আমরা করাবো। হ্যাঁ, তার অ্যান্সার সবই করা থাকবে, তো সেগুলো শুধু পড়তে হবে, যা স্টাডি মেটেরিয়াল দেওয়া হচ্ছে পড়তে হবে। তো আমরা আজকে শুধু গ্রুপ 13-এর একদম ইন্ট্রোডাকশান পার্টটা করব আর কি। তো হেডিং দাও নতুন পেজে, গ্রুপ 13। হ্যাঁ, এখানে বলা হয়, একে বলা হয় দি বোরন ফ্যামিলি, কারণ এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে বোরন। দি বোরন ফ্যামিলি, ওকে। তো প্রথমে বরাবরের মতোই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে, প্রথম কাজ যেটা করি থাকি সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন, ওকে। তো ইলেকট্রনিক কনফিগারেশন যদি করতে হয় তাহলে আগে দেখতে হবে এদের মধ্যে কি কি এলিমেন্ট আছে। তাহলে কি কি এলিমেন্ট আছে বলো? বলো। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো এদের কনফিগারেশন, প্রথম কনফিগারেশনটা কি? হিলিয়াম 2s2 2p1, তারপর হচ্ছে নিয়ন 3s2 3p1। এই পর্যন্ত ঠিক আছে। এবার যেই গ্যালিয়াম থেকে যাব সেখানে দেখো একটু কনফিগারেশনে চেঞ্জ হবে। সেটা হচ্ছে যেহেতু এর আগে ডি সিরিজ চলে আসে, 3d সিরিজ, তাই জন্য এখানে 3d10 4s2 4p1 আসে। এই যে ডি চলে আসে এখানে, ফিল ডি, তো এখান থেকে আমাদের একটা নতুন প্রপার্টি শুরু হবে, দ্যাট ইজ ডি কন্ট্রাকশন। হ্যাঁ, সেটা আমরা ডিসকাস করব। আচ্ছা, গ্যালিয়াম ইন্ডিয়াম, এখানে কী হবে? স্বাভাবিকভাবে 4d10 5s2 5p1। আর এটা হচ্ছে জেনন। আচ্ছা, এখানে সে একদম পোস্ট ল্যান্থানাইড এলিমেন্ট, তাহলে 4f14 চলে আসবে আবার। তারপর 5d10 6s2 6p1। এই হচ্ছে কনফিগারেশন। তো দেখো এই পি ব্লকের এই যে গ্রুপ 13টা নিয়ে আলোচনা করছি, এটা ওই অ্যালকালি মেটাল, অ্যালকালাইন আর্থ মেটালের মতো অতটা সিম্পল না। এখানে কনফিগারেশনগুলো দেখো জটিলতা আছে, সবার সঙ্গে সবাই পুরোপুরি সেম না। ভ্যালেন্সটা সেম, কিন্তু ভিতরে এখানে দেখো কোনো ডি নেই, এই দুটোতে ডি আছে, আবার এখানে ডি আছে, সঙ্গে এফও আছে। তো এই যে কনফিগারেশনের একটা তারতম্য, তার ফলে দেখবে এইখানে কেমিস্ট্রিটা না একটু জটিল, মানে ওই জন্য এখানে খুব বেশি বেশি কোশ্চেন হবে সংখ্যায়। হ্যাঁ, ভ্যারাইটি অফ কোশ্চেন এখান থেকে থাকবে, তো সেইগুলো আমাদের ধরে ধরে পড়তে হবে আর কি। আচ্ছা, এবার আমি এখানে যেরকম আগের বারের মতো আমরা লিখছি অ্যাবান্ডেন্স, তাহলে অ্যাবান্ডেন্সটা আমরা একটু দেখে নিই যে কোন এলিমেন্টটা বেশি প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে মেটাল, আর এদিকে হচ্ছে পিপিএম ইউনিটে কি আছে দেখো। বোরন হচ্ছে 9 ppm, অ্যালুমিনিয়াম 83,000 ppm,
গ্যালিয়াম 19 ppm, ইন্ডিয়াম 0.24, আর থ্যালিয়াম সেটা হচ্ছে 0.5। তো সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট হচ্ছে আর্থ ক্রাস্টে অ্যালুমিনিয়াম, এই গ্রুপের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায় প্রকৃতিতে। তো এইটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এবার এখান থেকে আমরা ওই শুরু করব, আজকে আর শুরু করলে ঠিক মাঝামাঝি জায়গায় শেষ হয়ে যাবে। তো আমরা এই পর্যন্তই আজকে রেখে দিচ্ছি। এই পরে এখান থেকে আমরা ওই রেডিআই টিডিআই নিয়ে আলোচনা করব। এর মধ্যে অনেক কিছুই আমরা ফার্স্ট ইয়ারে পিরিয়ডিক প্রপার্টিজের মধ্যে পড়েছি, যে কেন গ্যালিয়াম সাইজে ছোট অ্যালুমিনিয়ামের তুলনায়, হিসেবে কী হওয়া উচিত, সাইজটা বাড়া উচিত, কিন্তু গ্যালিয়াম হচ্ছে স্মলার দ্যান অ্যালুমিনিয়াম সাইজ। এইটা ব্যাখ্যা করতে হবে ডিকন্ট্রাকশন দিয়ে। তো এইগুলো আমরা নেক্সট দিন ডিসকাস করব, আজকে আমরা এখানেই ছেড়ে দেবো আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে দাদা।